Hello everyone, my name is Chandradeep Sarkar. I'm the director of ABC Academy of Civil Services. Actually, I'm making this video because I got a lot of queries from students, especially of civil services. I would say that for WBCS, students for WBCS, যারা আমাকে বিভিন্ন কোয়েশ্চেন্স করেছে, বিভিন্ন জিনিস জানতে চেয়েছে আমার কাছ থেকে রিগার্ডিং দিস এক্সামিনেশন. So I thought that I would share this information to all of you. Okay, so প্রথম একটা কোয়েরি যেটা আমার কাছে এসছে, স্যার প্লিজ টেল us what is the right approach to civil services. Okay, it's a very good question. Civil service examination এর right approach টা কি হওয়া উচিত? I would say that basically বিফোর আমরা যখনই সিভিল সার্ভিস বা ডাব্লিউবিসিএস বা আইএস যে কোনো এক্সামই হোক, যখনই কোয়েশ্চেনটা কোনো স্টুডেন্ট প্রথমবার এটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে, ফার্স্ট থিং কি করে, জেনারেলি সবাই আগে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন্সগুলোতে দেখে, লুপিন করে অ্যান্ড অল। আমি ইটস গুড। দেখুন, বেসিক্যালি দ্য রাইট অ্যাপ্রোচ ইজ উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য সার্ভিস। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য সার্ভিস? দেখুন, এই এক্সামটা কিন্তু it requires processors. It do not require hard drives. It's an exam that is completely based on your level of understanding. Knowledge is important. I won't say that knowledge is not important, but that's secondary. The primary importance is understanding. তো প্রথমে আমাদের কিন্তু এই জিনিসটা দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আগে আমাদের খুব মন দিয়ে, প্রচণ্ডভাবে মন দিয়ে আমাদের আগে সিলেবাসটাকে দেখতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড, আমাদের এই পরীক্ষার ধরনটাকে চিনতে হবে, কীরকম পরীক্ষার ধরন, আমার নেচার অফ ওয়ার্ক কীরকম হবে, তার জন্যে আমাকে নিজেকে কি লেভেলে বা কীরকমভাবে প্রস্তুতি নিতে হবে। এটা প্রচণ্ড পরিমাণ একটা জরুরি জিনিস, যেটা খেয়াল রাখতে হবে। নলেজ আর আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো শব্দর ভেতরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কনফিউজ থাকে, যে নলেজ কি আন্ডারস্ট্যান্ডিং কি, দুটোর ভেতরে ডিফারেন্সিয়েট করতে পারে না। ব্যাপারটা ঠিক সহজভাবে যদি আমি বোঝাই, ব্যাপারটা মানা আর জানা ঠিক যেরকম হয়। অতএব যেমন আমি আমার একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এক্সাম্পল দিয়ে, যেমন আমি ঈশ্বরকে মানি কিন্তু আমি ঈশ্বরকে জানি না, কারেক্ট? সো ঠিক এইরকমভাবেই নলেজ আর আন্ডারস্ট্যান্ডিংটা ডিফার করে। আমার লেট আস টেক অ্যান এক্সাম্পল, লর্ড বিষ্ণু। তো যদি আমি জানতে চাই যে লর্ড বিষ্ণু নিয়ে নলেজ কি, তাহলে ব্যাপারটা এরকম হয় যে লর্ড বিষ্ণু ইজ এ গড। ওনার মূর্তিটা যদি আমরা দেখি, আমরা দেখবো যে লক্ষ্মী দেবী ওনার পদতলে বসে আছেন, উনি লোটাসের উপর, লোটাস ফ্লাওয়ারের উপর বসে আছেন, ওনার মাথার উপরে পঞ্চনাগ, ওনার চোখ শান্ত। এইগুলো হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট লর্ড বিষ্ণু। নাও দিস ইজ দ্য নলেজ পার্ট অন লর্ড বিষ্ণু। নাও হোয়াট ইজ দি আন্ডারস্ট্যান্ডিং? আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা যে একজন লোক মানে কতটা পরিমাণ, মানে ধরুন স্বয়ং লক্ষ্মী দেবী যদি ওনার পা টেপে, তাহলে হি ইজ ভেরি রিচ প্রবাবলি, বাট ওনার চোখে একটু অহংকার নেই। পঞ্চনাগ মাথার উপরে, ওয়ান অফ দ্য মোস্ট ফেনোমেনাস স্নেকস ইন দ্য ওয়ার্ল্ড, তবুও কিন্তু ওনার চোখে কোনো মৃত্যু ভয় নেই। ঠিক এরকমভাবেই না, মানে এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। আমরা যদি খুব ভালো করে সিভিল সার্ভিসের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখি, পরীক্ষায় বসার আমরা দেখবো জাস্ট গ্র্যাজুয়েট চাইছে, জাস্ট বেসিক গ্র্যাজুয়েট চাইছে। এখানে কিন্তু গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ইভেন ওপেন থেকেও পড়াশোনা করা ছেলে মেয়েরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারে, ওপেন ইউনিভার্সিটি থেকেও। গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না যে আপনার কত মার্কস আছে, আপনি কোন সাবজেক্টে কত কি পেয়েছেন, বা আপনি কিসে গ্র্যাজুয়েশন করেছেন। গভর্নমেন্ট এটা দেখছে যে একটা মিনিমাম আপনার কোয়ালিফিকেশন জাস্ট পরীক্ষায় বসার জন্য আছে কিনা। এটাই সব থেকে বড় প্রমাণ যে গভর্নমেন্ট কিন্তু ফোকাস করছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর। আরো ভালোভাবে যদি আমি ব্যাপারটা বলি, দেশের সব থেকে উঁচু পোস্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া,
প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তারপরে আসেন, এই ধরনের কোনো পদে কিন্তু কনস্টিটিউশন কোনো এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন করেনি। অতএব ইট ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ যে নলেজ ইজ নট প্রাইমারিলি ইম্পর্টেন্ট। তাই ওই বই দেখে কন্টিনিউয়াস ইনফরমেশন বা ডেটা মুখস্থ করা, যারা এই মডিউলে যারা পড়াশোনা করো বা করেন, আমার মনে হয় না যে এটা খুব একটা সঠিক অ্যাপ্রোচ এই ফিল্ডে পড়াশোনা করার। নেক্সট, হোয়াট ইজ দ্য আচ্ছা, why specifically in WBCS there are cases where often it is found that students qualify prelims multiple times but fails to clear the mains? এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, আই উড লাইক টু সে। হ্যাঁ, এরকম অনেকের সাথেই হয় যে একজন ছাত্র প্রত্যেক বছর WBCS প্রিলিমস ক্লিয়ার করে, প্রায় 1 বছর 2 বছর ক্লিয়ার করছেন, বাট মেন্স ক্লিয়ার হচ্ছে না মাল্টিপল ট্রায়ালসের পর। এটা কেন হয়? দেখুন, বেসিক্যালি এটা হয় তার কারণ ডিউ টু রং মেথোডোলজি অফ স্টাডি। প্রথম কথা, পরীক্ষাটাকে আমাকে টার্গেট নিতে হবে যাতে আমি সিঙ্গেল অ্যাটেম্পটে ক্লিয়ার করি। ওকে, সব সময় ফোকাস থাকবে অন ইন্টারভিউ অ্যান্ড মেন্স। কেন আমি ইন্টারভিউ কথাটা বলছি? কারণ এই এক্সামে কিন্তু পার্সোনালিটিটাও চরম পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু শিক্ষার সাথে বা এটার প্রিপারেশনের সাথে সাথে গ্রুম হওয়াটা প্রয়োজন। টিচিং অ্যান্ড কোচিং দুটোর ভেতর প্রচুর ডিফারেন্স আছে। টিচিংটা সম্পূর্ণ আলাদা জিনিস, কোচিংটা একটু আরো অন্যরকম জিনিস। কোচিংয়ের থ্রু দিয়ে কিন্তু আপনার মানে শুধু পড়াশোনা নয়, আপনার ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা, এভরিথিং মানে ফ্রম টিপ টু টো পরিবর্তন হয়। তো বেসিক্যালি আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের, যেমন আমরা এবিসিতে যেটা এখানে করানো হয়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে মেন্স অ্যান্ড ইন্টারভিউ মানে প্রপোজড কিরকম কোয়েশ্চেন আসবে, সেখান থেকে হাউ টু হ্যান্ডেল দোজ কোয়েশ্চেন্স অ্যান্ড প্রিলিমস, সেটা তো অটোমেটিক্যালি হয়ে যায়, ওটা বলার দরকারই নেই, এই লেভেলে করানো হয়। এবার এই মডিউলে যখনই আমরা প্র্যাকটিসটা করাই প্রত্যেকটা স্টুডেন্টকে, গোটা বছর ধরেই সে মেন্স আর ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে। অতএব সেই ছেলেটা যখন এক্সামে বসে, সে অলরেডি রেডি ফর মেন্স, তাকে আলাদা করে আর নিতে হয় না। বেসিক প্রবলেম যেটা হয় আমাদের এখানে কি হয়, স্টুডেন্টসরা প্রিলিমসের দিকে ফোকাস করে অ্যান্ড প্রিলিমস পড়ে, গোটা বছরই প্রিলিমসের দিকে ফোকাস করে পড়ছে, মান্থ অফ ফেব্রুয়ারিতে প্রিলিমস দিচ্ছে, দেওয়ার পর অ্যান্ড হি সেলিব্রেটস নিয়ার অ্যাবাউট 10-20 ডেজ ওয়েস্ট হয়ে যায় রেজাল্টের পর। অ্যান্ড দেখুন, বেসিক্যালি গ্যাপটা কিন্তু 4 থেকে 5 মাস থাকে প্রিলিমস আর মেন্সের ভেতরে। সে ওখানে অ্যাকিউরেটলি 3 মান্থস অফ স্টাডি সে মেন্সের জন্য করছে, যেখানে 1 ইয়ার দরকার। এবার প্রবলেমটা কি হয়, সে 3x4 করুন, 4 বছর পর সে WBCS ক্লিয়ার করছে, তাহলে 3x4 প্রত্যেক প্রিলিমস মেন্সের স্লটে 3 মাস, 3-4 12 মাস, ফাইনালি কিন্তু সেটা 4 বছরে 1 বছরের স্টাডিটা করছে সে। সো এই কারণের জন্যই কিন্তু বারবার করে ঘটনাটা ঘটছে যে একটা ছাত্র বারবার মেন্সটা ডিসকোয়ালিফাই করছে এবং প্রিলিমসটা ক্লিয়ার করছে। তাই প্রত্যেককে অ্যাডভাইস করব যে প্লিজ ফোকাস অন মেন্স নাম্বার 1, অ্যান্ড সেকেন্ড অন ইন্টারভিউ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা তোমার প্রিপারেশনের সাথে সাথে একসাথে আগাবে। নেক্সট কোয়েশ্চেন, what is the difference between teaching methodologies between Delhi, Tamil Nadu and West Bengal? What do you suggest, which one is the best? Okay, দেখুন, I had been a faculty of UPSC, IAS, IPS and IFS. So I taught in Delhi, other parts of India also. I'm not coming to that. সো বেসিক্যালি আমি যে ডিফারেন্সটা পেয়েছি, যেটা আমি ওয়াচ করেছি, ডিফারেন্সটা হচ্ছে যে দেখুন, আমি ইউপিএসসি নিয়েই বলি, প্রচণ্ড কনসেপচুয়াল পড়াশোনা হয় অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট কনসেপচুয়াল পড়াশোনা কিন্তু প্রচণ্ড বেনিফিট দেয় একটা স্টুডেন্টকে। আমরা স্যারের কাছে যখনই কোনো জায়গায় গাইডেন্স নিতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে কি, ইনফরমেশন ফিড করানো হয়, অ্যান্ড ইট ইজ নট দ্য রাইট ওয়ে। ইনফরমেশনই যদি আমার দরকার হয়, সেটা তো আমি একটা বাইরে যে কোনো বই কিনে পড়ে নিতে পারবো। আর যদি মনে হয় যে কোন এরিয়াটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট নয়, তার জন্যও স্যারের কোনো প্রয়োজন নেই। সেটার জন্য আপনি বাজারে যে কোনো একটা বই কিনে, যে কোনো প্রচুর সিভিল সার্ভিসের এরকম মোটা
মোটা মোটা বই কিনতে পাওয়া যায় যেখানে লাস্ট ইয়ারে কোয়েশ্চেন্সগুলো দেওয়া থাকে। কোয়েশ্চেনগুলো দেখলেই সে বুঝতে পারবে যে কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে কোয়েশ্চেন বেশি আসছে, তো সে সেইভাবে পরীক্ষা দিতে পারে অ্যাকচুয়ালি। কিন্তু আমরা তাহলে পড়তে কেন যাই দিল্লিতে বা তামিলনাড়ুতে বা আরও আদার স্টেটে বিভিন্ন জায়গাতে? আমি যেটা দেখেছি কি, যে হয়তো ওয়েস্ট বেঙ্গলও কোথাও না কোথাও হয়, আমার নলেজের বাইরে হয়, নিশ্চয়ই হয় কোথাও না কোথাও, প্রচণ্ড পরিমাণ কিন্তু কনসেপচুয়াল পড়াশোনা করানো হয়। একটা ক্লাস বা একটা টিচারের রোল হচ্ছে কনসেপচুয়াল ক্ল্যারিটি, নট ইনফরমেশন ফিডিং। এটা তোতা কাহিনী নয়। কনসেপ্ট টিচার দেবেন, তার সাথে কিছু রিলেটেড ইনফরমেশনও আমাদের দিতে হয় টু ক্ল্যারিফাই দ্য কনসেপ্ট, বাট কনসেপ্ট ইজ অফ প্রায়োরিটি ইম্পর্টেন্স। মানে এটা যখনই আমাদের ভালোভাবে তৈরি হয়ে থাকবে না, আমরা যখন, যেমন মোটরসাইকেল আমরা যখন চালাই, আমি বহরমপুরে চালাই, দিল্লিতে চালাই, ইন্ডিয়াতে চালাই, বাইরে চালাই, যদি আমি চালাতে জানি আমি চালাতে পারবো। তো এই যে একটা ব্যাপার না, যে ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি, আইএএস এর হিস্ট্রি, ডাব্লিউবিসিএস এর ইকোনমি, আমার মনে হয় ছাত্রদের এইসব দিকে মাথা না ঘামানোই ভালো। আমার যেটা মনে হয়, গোটা সাবজেক্টটাকে তোমরা বেস থেকে পড়াশোনা করা স্টার্ট করো এবং কনসেপচুয়াল ক্ল্যারিটি নাও। দিল্লি বা আদার স্টেটে কিন্তু কনসেপ্টের উপর বেশি ফোকাস দেওয়া হয় অ্যাজ কম্পেয়ার টু আদার ইনফরমেশন। ইভেন এবিসিও তাই করে। মানে আই উইল টেল ইউ দ্যাট 98% কনসেপ্টুয়াল ক্লাসেসই হয় প্রত্যেকটা ক্লাস। নেক্সট কোয়েশ্চেন, what kind of books do you recommend for civil services, or how a student need to choose the right book or books? It's a good question too. বাজারে প্রচুর বই আছে, অ্যান্ড এটা একটা হিউজ কোয়েশ্চেন যে কোনটা পড়বো। সিভিলসের ক্ষেত্রে বই চুজ করার কিন্তু একটা ওয়ে হয়। there are 3 stages of books. Number 1 is primary books, যেগুলো আমরা বলি এনসিআরটিস বা ফাউন্ডেশন বুকস। Number 2 is core books. Number 3 is ancillary books বা রেফারেন্স বুকস। 3টে স্টেজের বই হয়। বেসিক্যালি আমরা কি করতে হয়, আমরা এখানে কিভাবে বই কিনি, আমার একটা ফ্রেন্ড, ধরুন একটা স্টুডেন্টের ফ্রেন্ডকে বললো যে ইকোনমির জন্য এক্সওয়াইজেড এই ব্র্যান্ডের বইটা আমি পড়ছি, তুইও পড় এটা। এটা কখনো রাইট ওয়ে হয় না। আমার ইকোনমি সাবজেক্টটা ভালো তৈরি থাকতেই পারে, তার মানে এটা নয় যে আর একটা স্টুডেন্টেরও ভালো থাকবে। বেসিক্যালি যেটা আমাদের করা দরকার, যারা একটা সাবজেক্ট ধরে নাও তুমি একদম জানো, ইটস ভেরি নিউ, ফ্রেশলি নিউ তোমার কাছে, ইউ স্টার্ট রিডিং এনসিআরটিস। একদম পরীক্ষায় কি আসে না আসে আমরা পরে দেখবো, আগে সাবজেক্টটাকে ভালো করে তৈরি করো। কারণ যে রেটে কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, যে প্যাটার্নে কোয়েশ্চেন চেঞ্জ হচ্ছে, খুব বেশি দিন কিন্তু আর মনে হয় না ইনফরমেশন ফিডিং এর মানে যে কালচারটা তৈরি হচ্ছে এটা মেনটেন করা পসিবল হবে। প্রচন্ড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করছে। সো আই উড রেকমেন্ড ইউ যে তোমরা ফাউন্ডেশন বইগুলো পড়ো, এনসিআরটি গুলো দিয়ে স্টার্ট করো যাদের একদম কিছু জানা নেই। তারপর তোমরা কোর বই পড়তে পারো, যেমন পলিটির ক্ষেত্রে লক্ষ্মীকান্ত, ইটস ভেরি গুড বুক, ইটস রিয়েলি গুড বুক। বাট যদি তোমার ধরে নাও পলিটিতে একদম নলেজ নেই, কিছুই নলেজ নেই, তুমি অবশ্যই কিন্তু ক্লাস 7 বা 8 বা 9 তোমাদের স্কুলের বই বা এনসিআরটি স্ট্যান্ডার্ড বইগুলো ফলো করো, বেসটাকে শক্ত করো, তারপর কোর বইয়ে শিফট করবে। ওকে, নেক্সট আর বাকি আর একটা কথা যেটা আমি পার্সোনালি যেটা বলতে চাই, প্রত্যেকটা স্টুডেন্টকে বই কেনার আগে, যেটাই মানে ওরকম না যে একজন কেউ বললো সে বইটা আমি কিনে নিয়ে আসবো, বাজারে যাও, 2-3টে বই দেখো, যে বইটা পড়ে তোমার সব থেকে বেশি কমফোর্টেবল লাগছে, প্লিজ ডু স্টার্ট উইথ দ্যাট বুক। এই ধরনের মানে এই জিনিসগুলোর ভেতর প্লিজ ঢোকো না, জাস্ট ওইটাই পড়ো যেটা তোমার সব থেকে বেশি কমফোর্টেবল লাগবে। ওকে, নেক্সট, ইজ কোচিং নেসেসারি, or if yes then tell us how to evaluate which coaching is right. দেখুন, আমি এই কথাটা কখনো বলি না যে কোচিং নেসেসারি, বাট আমি কখনো এটাও বলি না যে কোচিং আননেসেসারি। দুটোই সত্যি একসাথে। কারণ কোচিং কোচিং থাকার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কোচিং কাজটা অনেক সহজ করে দেয়। আমরা মেশিন কেন ব্যবহার করি, এই যে ধরো ক্যামেরাতে আমি আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, ক্যামেরা ইজ এ মেশিন। তো আমরা ক্যামেরাটা কেন ব্যবহার করছি, খুব সহজেই আমার কথাটাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক, এবার ঠিক কোচিং এর কাজ হচ্ছে এই জিনিসটাই, খুব সহজেই
কাজটা ইভ্যালুয়েট করে, সহজ করে দেয় কাজটা আমাদের। এই জন্য আমরা কোচিং মানে আমাদের প্রয়োজন পড়ে। সো বেসিক্যালি তার মানে এটা নয় যে তুমি কোচিং ছাড়া কোয়ালিফাই করতে পারবে না, একদমই নয়। প্রচুর স্টুডেন্ট করে, প্রচুর স্টুডেন্ট করছে এবং ভবিষ্যতেও করবে। আচ্ছা, কি করে ইভ্যালুয়েট করব কোন কোচিংটা ঠিক এবং কোন কোচিংটা ভুল? আচ্ছা, একটা কথা আমি তোমাদের প্রত্যেককে বলবো, ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, তুমি পড়তে গেলে, আমি জানি যে বেঙ্গলে মানুষের কাছে হিউজ টাকা পয়সা থাকে না বা নেই, যে 4 জায়গায় 5 জায়গায় টাকা দিয়ে গেল। মিডল ক্লাস ফ্যামিলি, ওয়ান টাইম অ্যাসেট হয়, একবার দুবার টাকাটা হয়তো ইনভেস্ট করতে পারে। তো সেই জন্য আমি তোমাদের একটা জিনিস বলবো, যে যখনই কোনো ক্লাসে যাবে আগে তাকে রিকোয়েস্ট করবে যে প্লিজ গিভ মি ফ্রি ক্লাসেস। 2-3টে ক্লাস করে দেখো আগে ভালো লাগছে কিনা। অবশ্যই কিন্তু আগে ফ্রি ক্লাস নেবে, ঠিক আছে? ফ্রি ক্লাস নেওয়ার পর যদি তোমার সেখানে ভালো লাগে, ঠিক তাও এক জায়গায় ক্লাস করে ডিসাইড করো না, 2-3 জায়গায় ক্লাস করো, দেখো যে তোমার স্যুট করছে কিনা জিনিসটা, তোমার ভালো লাগছে কিনা। প্রথম জিনিস এটা। সেকেন্ড, আর একটা ইম্পর্টেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে ক্লাসে গিয়ে যদি দেখো যে প্রিন্টেড নোট মুখস্থ করাচ্ছে, বা ক্লাসে গিয়ে যদি দেখো যে কোনো ইনফরমেশন, স্যার শুধু ইনফরমেশন লেখাচ্ছে, এটা অত সালে হয়েছিল, এটা অত সালে হয়েছিল, ডিকটেট করছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যেটা হয় জেনারেলি, আমি যে ফিডব্যাকটা পেয়ে এসেছি, এক্সপ্লানেশনের নামে কিন্তু ট্রান্সলেশন হয়। রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, জাস্ট এইটুকু বলে দিল আর্টিকেল 21, এটা কিন্তু এক্সপ্লানেশন নয়, এটা হচ্ছে ট্রান্সলেশন। এই জিনিসগুলো খেয়াল করবে, যদি সেখানে হয় জিনিসগুলো জাস্ট বাংলায় বলে দিল, খাতায় লিখে নিলে কত আর্টিকেলের কত নম্বর আর্টিকেলে কি আছে, এই ধরনের ফ্যাকচুয়াল জিনিসগুলোর জন্য কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো কোচিং চুজ করা উচিত। যখনই কোনো কোচিং চুজ করবে, বাট প্রাইভেট টিউটার হোক, কোনো ফ্রেন্ড হোক, হোয়াট এভার ইউ লাইক, ফার্স্ট থিং দেখবে যে আমি 100% কনসেপচুয়াল ক্লাসেস পাচ্ছি কিনা। টিচারের দরকার কনসেপ্টের জন্য, ইনফরমেশনের জন্য নয়। বারবার করে একটা কথা বলছি, যে ইনফরমেশন যদি তোমার প্রয়োজন হয়, তাহলে বাজারে যে কোনো একটা ওরকম মোটা বই কিনে নেবে। এরকম বইগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন পাবলিকেশনে, টাটা ম্যাগ্রা হিলের আছে, আরও অনেকেরই আছে। বইগুলো কিনে কিন্তু তোমরা নিজেরাই পড়তে পারো, ঠিক আছে? এরকম মানে প্রচুর ভালো ভালো বইও আছে ওরকম অনেক। তো সেই বইগুলো নিয়ে তোমরা পড়তে পারো আরামসে বাড়িতে। এই শুধু এই ইনফরমেশন কালেক্ট করার জন্য কিন্তু কোনো কোচিং এর কাছে যাবে না, সেটা তুমি বাড়িতে নিজেই করতে পারবে, তার জন্য তোমার গাদাগুচ্ছি টাকা দেওয়ার কোনো মানে হয় না। যদি কখনো দেখো কোথাও গিয়ে যে কনসেপচুয়াল ক্লাসেস হচ্ছে, মেন্সের দিকে ফোকাসটা বেশি রাখা হচ্ছে, শুধুই মেন্সের দিকে ফোকাসটা বেশি রাখা হচ্ছে, কনসেপচুয়াল ক্লাসেস হচ্ছে এবং ক্লাস করে তোমার খুব বেশি ভালো লাগছে, তুমি রীতিমতো আনন্দ পাচ্ছ ক্লাস করে, এটা প্রচণ্ড পরিমাণ জরুরি। কারণ সিভিল সার্ভিসের যে প্রিপারেশনটা হয়, এটা একটা বেশ টিডিয়াস প্রিপারেশন হয়, কনস্ট্যান্ট কিন্তু মোটিভেশন অ্যান্ড আনন্দ ভেতরে বাঁচিয়ে রাখতে হয়। সো যদি সেখানে গিয়ে সেই জিনিসটা না পাও, ডো নট পে ইউর মানি অ্যান্ড গেট অ্যাডমিশন ইন দ্যাট পার্টিকুলার ইনস্টিটিউট। 2-3 জায়গায় ডেমো ক্লাস নাও, তারপর ডিসিশন নেবে। ওকে? আচ্ছা, হোয়াট মেক্স আস, আরেকটা কোয়েশ্চেন, যে স্যার হোয়াট ইজ দ্য মোস্ট ইউনিক থিং অ্যাবাউট এবিসি? ওকে, আই টেল ইউ দিস। প্রথম কথা আমি বলি যে এবিসি একাডেমি কিন্তু এরকম ব্যাপারটা এরকম ছিল না যে আমি প্ল্যান করলাম এবিসি বলে একটা ইনস্টিটিউট করবো, এরকম কিছু। অ্যাকচুয়ালি আমি তো সার্ভিস করি দিল্লিতে তখন, অ্যান্ড আমি বাড়িতে কিছুটা টাইম ছুটি নিয়ে এসেছিলাম। আমি বাড়িতে অ্যাকচুয়ালি বাড়ির কিছু মেনটেনেন্সের কাজ ছিল আমার। সো বেসিক্যালি তখন আমাকে একটা ছেলে অ্যাপ্রোচ করে একদিন যে স্যার আপনি কি, আমি শুনেছি আপনি দিল্লিতে পড়ান ইউপিএসসির জন্য, আপনি কি একটু আমায় হেল্প করবেন? তো আমি তখন ওকে বললাম ঠিক আছে, না করার কিছু নেই, ওকে আই উইল হেল্প ইউ। অলরাইট, ইট ওয়াজ গুড। আমি বাড়িতেও ছিলাম, বাড়ির কাজও ছিল। সো আমি ওকে ইভিনিং একদিন ডাকি। প্রথম দিন পড়াতে গিয়ে আই স্টার্টেড উইথ ইন্ডিয়ান টিচিং, ইন্ডিয়ান পলিটি, আমার মনে আছে স্পষ্ট। আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করছিলাম বারবার করে, যে ওর ইনফরমেশন বেস খুব স্ট্রং, বাট কনসেপ্টস আর গেটিং উইক। জেনারেলি কিন্তু এটা হয় না, আমি কিন্তু এই জিনিসটা দেখি না। আমি জেনারেলি যেটা দেখে এসেছি, কনসেপ্টস ক্যান বি স্ট্রং, মানুষ ইনফরমেশন ভুলতেই পারে একটা দুটো, কিন্তু ইনফরমেশন স্ট্রং কনসেপ্ট উইক, এটা কিন্তু একটা হিউজ অ্যানোমালি। তো ও তখন বললো দাদা স্যার আমার দুটো ফ্রেন্ড আসবে পড়তে,
আমি কি ডাকবো? আমি বললাম, ঠিক আছে, প্লিজ ইউ ক্যান কল অলসো দেম, নো ইস্যুস। আমি ওদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস যখন দেখলাম তখন আমার প্রথম ডাউটটা হলো। তো তখন আমি ডিসিশন নিলাম যে মানে একটু লার্জ স্কেলে যখন আমি খোঁজ খবর স্টার্ট করলাম, ওদের সাথে কথা বললাম, তখন জানতে পারলাম যে এটা একটা হিউজ প্রবলেম। এই জিনিসটাই প্রচুর স্টুডেন্টের ভেতরে আছে। সো টু বি ভেরি স্ট্রেট, আমার একটা ইন্টেনশন ছিলই বেসিক্যালি, মানে সেই দিন থেকে আই ফেল দ্যাট লেট আস শেয়ার মাই নলেজ উইথ মাই ওন কমিউনিটি। আমি পশ্চিমবাংলার প্রচুর ছাত্রছাত্রীদের আমার যে নলেজটা আছে আই উড লাইক টু শেয়ার টু দ্যাম, অ্যান্ড দ্যাটস হাউ এবিসি স্টার্টেড। এবিসি মানে অ্যাপ্রোচ বেস কনসেপ্ট। অ্যান্ড টুডে আজকে তো প্রচুর সিলেকশনস আমাদের ইনস্টিটিউট থেকে, সেটা তো যাই হোক, দ্যাটস ডিফারেন্ট। অ্যান্ড অ্যান্ড আই উইল বি ওয়ার্কিং ফর দিস কজ। সো thank you everyone for staying with me, and lot of good people are helping this cause. uh, in future, you can check our Facebook page and all দিল্লির অনেক টিচার্সরা নিজের ভিডিও দেন। সো থ্যাংকস এ লট। আর যদি কোনো স্টুডেন্টসের কোনো কোয়েরি থাকে, ইউ ক্যান you can put the query in the mail of ABC or Facebook page or in our website. We will get back to you. ঠিক আছে? Thanks a lot. Thank you very much. Thank you.